স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। সাবেক মন্ত্রী আকমা মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলার ঘটনায় পুরো গাজীপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। এখন পর্যন্ত আটক করা হয়েছে ৮১ জনকে। আতঙ্কে জনশূন্য ধীরাশ্রম এলাকা। শেখ হাসিনা সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেলের বাড়িতে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্ররা। ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শহর ও জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় কঠোর নিরাপত্তার সাথে শনিবার রাত থেকে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ আনতে হবে। এই নিয়ন্ত্রণ আনার জন্য আমাদের এই দুর্বৃত্তকারীদেরকে অবশ্যই গ্রেপ্তারের আওতা নিয়ে আসতে হবে এবং জনগণের শান্তির জন্য যা যা করার আমরা অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে তাদেরকে সমীচীন জবাব আমরা দিতে চাই। ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণ প্রতিরোধ আর রাতে যৌথ বাহিনীর অভিযান ঘিরে থমথমে পরিস্থিতি এখন গাজীপুর জুড়ে। ধীরাশ্রমের বেশিরভাগ বাড়িতেই ঝুলছে তালা। দেশে যে পরিস্থিতি চলতেছে এতে মনে করেন আমরা সবাই বিভ্রান্ত। আমরা গরিব মানুষ, রাস্তাঘাটে চলতে গেলে অনেক ভয় লাগে, কোন সময় কোন দুর্ঘটনা ঘটে যায় বলার বাহিরে। আমরা দীর্ঘত দেখি নাই, শুনছি যেমন এমন ঘটনা। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এখনো সন্তুষ্ট নন বৈষম্য বিরোধী ছাত্ররা। এদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করা হোক, কিন্তু আসলে প্রশাসনের থেকে আমরা যত দ্রুত আশা করছি কেন জানি প্রশাসন সেটা পেরে উঠছে না এখনো পর্যন্ত। তবে আমরা এটা চাই খুব দ্রুত ওদেরকে গ্রেপ্তার করা হোক এবং শুধু গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ করে না রাখে ওদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। এদিকে ছাত্রদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরের চন্দ্রায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক। প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট করে শুধু টোকাই ধরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না। এছাড়া মুখে মুখে ভারত বিরোধী হলেও উপদেষ্টাদের অনেকে দেশটির সঙ্গে যোগাযোগ রাখছে এমন অভিযোগ করে সংস্কারের অজুহাতে নির্বাচন প্রলম্বিত করলে কেউ পালানোর সুযোগ পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। সম্প্রতি গাজীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর আওয়ামী সমর্থকদের হামলার জেরে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করে অন্তর্বর্তী সরকার। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের এক কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। ডেভিল হান্ট দিয়ে আপনি জাহাঙ্গীর গাজীপুরের কেন গ্রেপ্তার হলো না? কয়েকজন টোকাইকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের এই ষড়যন্ত্র কশ্চিন কালো বন্ধ হবে না। প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে ১২ দলীয় জোটের নেতারা। সেখানে বিএনপির আরেক নেতা গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকে তাদের সাথে যোগাযোগ রাখছেন। এই সরকারকে আড়াল থেকে উস্কানি দিচ্ছে নানাভাবে। তারা বলতে চায় যে প্রতিবেশী দেশ আমাদের উপর সোয়া হয়েছে। ওনারা যে অনেক আগে প্রতিবেশী দেশের ট্যাবলেট খাওয়া শুরু করছে। সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবকে ইউনূস সরকারের অন্য কোনো উদ্দেশ্য বলেও সন্দেহ তার। জনগণের উপর ভর্তুকিটা না চাপে তারা অন্য কোনো পন্থা অবলম্বন করবে না। আপনি যদি অফিস আদালতে যান তাহলে ঘুষ দুর্নীতি আর এই ট্রান্সফার বাণিজ্য করছে এখনো কোটি টাকায় এসপিডিসি এই সরকার যে সংস্কার করবে, কি সংস্কার করবে? প্রেস ক্লাবে আরেকটি অনুষ্ঠানে নাগরিকতা সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ভালো নির্বাচন দিতে হলে পুলিশকে সবার আগে ঠিক করতে হবে। যারা আন্তরিকভাবে রাজনীতি করছেন, আপনি যেই হোক, সবার লক্ষ্য হতে হবে এই দেশটা আমরা বদলাতে চাই এবং তার জন্য একটা ভালো নির্বাচন লাগবে। আর ভালো নির্বাচনে সবার আগে ঠিক করতে হবে পুলিশকে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নিয়ে আরও বিস্তারিত জানতে চাই আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন গাজীপুর প্রতিনিধি মাহমুদা শিকদার। মাহমুদা, গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট নিয়ে সবশেষ বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদেরকে জানাবেন। সেই সঙ্গে এ পর্যন্ত এ নিয়ে কয়টা মামলা হয়েছে সেটা জানতে চাই, আর সেই সঙ্গে আরেকটা ব্যাপার জানতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন গাজীপুরে?
এছাড়া আপনি জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী গতকাল রাত 9টা থেকে কিন্তু গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট সেটি অভিযান শুরু হয়েছিল এবং জেলা প্রশাসন কার্যালয়ের সামনে জেলা প্রশাসন এবং তার পাশাপাশি যৌথ বাহিনীর উদ্যোগে কিন্তু একটি চেকপোস্ট বসানো হয় এবং সেখানে ডিসি অফিসের সামনে দিয়ে যত গাড়ি যাতায়াত করছিল প্রত্যেকটি গাড়ি কিন্তু নিরাপত্তার সাথে তল্লাশি করা হচ্ছিল এবং দেখা হচ্ছিল যে কাগজপত্র সাথে সাথে এই গাড়িগুলো কারা ব্যবহার করছে বা কোথায় যাচ্ছে সবকিছু এবং গাড়িতে কোনো অবৈধ কোনো কিছু নেওয়া হচ্ছে কিনা সেটিও আসলে বারবার করে দেখা হচ্ছিল এবং তার পাশাপাশি আর একটু রাত বাড়তেই 10টার দিকে কিন্তু র্যাব 1-এরও একটি তল্লাশি টিম ঠিক ওই জায়গাটিতেই কিছুটা সামনে বসানো হয় এবং সেখানেও কিন্তু একইভাবে নিরাপত্তার সাথেই কিন্তু যে গাড়িগুলো চলাচল করছিল সেই যে গাড়িগুলো দেখা হচ্ছিল এবং তার পাশাপাশি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো আছে যেমন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শিববাড়ি, চৌরাস্তা, এরকম অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু আলাদাভাবে তল্লাশি করানোর জন্য চেকপোস্ট বসানো হয়েছিল এবং এই যে অপারেশন ডেভিল হান্ট যে অপারেশনটা, এই অপারেশনে কিন্তু গতকালকে গাজীপুর জেলা যেহেতু দুটি ভাগে বিভক্ত, একটি হলো মহানগর এবং আরেকটি জেলা পুলিশ, তো জেলা পুলিশ কিন্তু তার 5টি থানায় 40 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে এবং এর পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 25 জন আটক করা হয় এবং এর আগে ছিল 16 জন। এই মোট 81 জনকে অপারেশন ডেভিল হান্টে অভিযানে গ্রেফতার করা হয়েছে এবং এর পাশাপাশি আপনার এই অভিযানে কিন্তু আরও অনেক যেসব আপনি জানেন যে গতকালকে সন্ধ্যার দিকে কিন্তু গাজীপুরে একজন বৈষম্য বিরোধী ছাত্র মোবাশ্বের তাকে গুলি করা হয়েছিল। আসলে কে বা কারা গুলি করেছিল তাদেরকেও আসলে খুঁজে বের করার চেষ্টা চলছিল। এর পাশাপাশি কিন্তু সাদা পোশাকেও কিন্তু পুলিশ কাজ করছিল এবং আপনি জানেন যে যেহেতু দুটি একটি ঘটনা, একটা গুলি এবং আর একটি কিন্তু এই আকমা মোজাম্মেলের বাড়িতে ভাঙচুর এবং সেই ভাঙচুরের পরিপ্রেক্ষিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের উপরে যে আক্রমণ, তাদের হামলা করা এবং তাদেরকে মারধর করা, এটার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে দুপুরের দিকে জয়দেবপুর সদর থানাতে মেট্রোপলিটন পুলিশের আন্ডারে কিন্তু একটি মামলা হয়েছে যেখানে 239 জনের নাম উল্লেখ করা হয়েছে এবং তার পাশাপাশি নাম উল্লেখ করা হয়নি এমন প্রায় 200 থেকে 300। তো এই মামলা হয়েছে এবং যে ছাত্রটি গতকালকে মোবাশ্বের গুলিবিদ্ধ হয়েছিল তার কিন্তু মামলা এখনো হয়নি, তবে হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। আর যদি নিরাপত্তার কথা বলি ইসরা, তাহলে বলতে হবে যে বিস্তারিত বলেছেন, ধন্যবাদ আপনাকে। দেখছেন ডিবিসি নির্বাচিত সংবাদ। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণকে 1 নম্বর সমস্যা হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। তিনি বলছেন, এটা বন্ধ করা না গেলে আগের মতোই নির্বাচন হবে। বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না বলে জানান সিইসি। রবিবার আগারগাঁয়ে নির্বাচন ভবনে সাংবাদিক হুসাইন জাকির বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরউদ্দিন। এ আয়োজন করে ইসিবিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED। অনুষ্ঠানে সিইসি বলেন, অতীতের নির্বাচন কমিশনগুলো নানা বিতর্কে অভিযুক্ত। এর প্রধান কারণ রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ। রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কারণ। সুতরাং এইটা যদি বন্ধ করা না যায়, সে পুরানো জিনিস রিপিট হবে। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এইটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, রাজনীতিবিদদের প্রভাব থেকে যদি ইসিকে রক্ষা করা না যায়, তবে আবার সেই পুরনো বিতর্কের সৃষ্টি হবে। আশ্বস্ত করেন, বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করবে না। আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না, এটা আমি আগেও বলেছি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয় বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। যে কোনোভাবে বেরিয়ে আসতে হবে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।
নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই আমাদের সাথে বার্তাকক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর, নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক প্রভাব ও নিয়ন্ত্রণ নিয়ে কি বলেছেন নির্বাচন কমিশনার, বিস্তারিত যদি জানান আমাদেরকে আর একটু করে। আর সেই সঙ্গে আরেকটা ব্যাপার জানতে চাই, এই যে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে বা নিয়ন্ত্রণ মুক্ত করতে নির্বাচন কমিশন কি ধরনের ব্যবস্থা নেবে? ধন্যবাদ আপনাকে। আপনি দেখুন, আজকে কিন্তু সকালে আরপিডির অর্থাৎ নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের আজকে একটি প্রোগ্রাম ছিল। সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। তিনি কিন্তু ওই অনুষ্ঠানে যোগ দিয়েই আজকে এই সকল কথাগুলো বলেছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে আসলে এই নির্বাচনে যে সরকার আছে, এই সরকারের অধীনে যে নির্বাচন হবে, যদি এইটা রাজনৈতিকভাবে এটা মুক্ত না হতে পারে তাহলে কিন্তু সুষ্ঠু নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। এই বিষয়টা কিন্তু তিনি বলেছেন এবং সেই সাথে বলেছেন যে আসলে রাজনীতিবিদরাই যেভাবে নির্বাচনকে সবসময় গলা টিপে ধরে রাখে, এই বিষয়টা কিন্তু বারবারই উনি বলেছেন যে যাতে হচ্ছে এরকম পরিস্থিতি বা পরিবেশ না হয়। পরিস্থিতি কিন্তু এমন হলে নির্বাচন আবারও আগের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে। কারণ আমরা পরপর দেখেছি যে তিনটা যে নির্বাচন হয়েছে, তিনটা নির্বাচনই কিন্তু প্রশ্নবিদ্ধ ছিল, কিন্তু এর আগে যে নির্বাচনগুলো হয়েছে ওই নির্বাচনগুলোতে কিন্তু বিএনপি তারা আসেনি। প্রথমে 2018 সালেও কিন্তু তারা এই নির্বাচনে আসেনি, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। আবার হচ্ছে 23-এও কিন্তু তারা আসেনি। কিন্তু এবার যখন পট পরিবর্তন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন একটি টাইম ফ্রেম দিয়েছেন, তখন কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল আজকে সকালে কিন্তু নির্বাচন কমিশন ভবনে এসেছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ যে 4 জন নির্বাচন কমিশনার আছে তাদের সাথে কিন্তু আজকে বৈঠক করেছেন এবং প্রায় ঘণ্টাব্যাপী তারা বৈঠক করেছেন। বৈঠক শেষে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সাংবাদিকদের জানিয়েছেন যে যদি এখন যে সরকার আছেন ইনার অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন নিয়েও কিন্তু বিভিন্ন মন্তব্য করেছেন। যদি কোনোভাবে এর অন্তরায় ঘটে বলেছেন তাহলে তারাও কিন্তু বসে থাকবে না, তারাও কিন্তু তার ব্যবস্থা নেবে বা তারাও কিন্তু এটা নিয়ে কথা বলবেন, এইরকমই কিন্তু বিভিন্ন মন্তব্য করেছেন। আর তারপরেও কিন্তু আমরা যে সকালে যখন প্রধান নির্বাচন কমিশনার কথা বলেছিলেন তখন কিন্তু আমরা শুনেছিলাম তারা বারবারই বলছে সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক প্রভাব থাকার কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সেই প্রভাব মুক্ত বা রাজনৈতিক নিয়ন্ত্রণ মুক্ত রাখতে নির্বাচন কমিশন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে বা নেবে, এই ধরনের কোনো কথা কি সিইসি বলেছেন কিনা? নির্বাচন কমিশন বলেছেন, বরাবরই বলে আসছেন তারা বদ্ধপরিকর জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন দিতে, আর সেই মোতাবেক কিন্তু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনি আমার এর আগের প্রতিবেদনগুলো তো দেখেছেন যে ভোটার হালনাগাদ তালিকা ইতিমধ্যে কিন্তু কাজ শেষ হয়ে গেছে। সেই সাথে কিন্তু যে সকল বিষয়গুলো ছিল মাঠ পর্যায়ে অনেকের সাথে সংস্কার কমিশন যে সুপারিশগুলো ছিল সেগুলো কিন্তু প্রধান উপদেষ্টার কাছেও জমা দিয়ে দেওয়া হয়েছে। সবগুলো মিলিয়েই কিন্তু এখন প্রায় প্রস্তুতি নির্বাচন কমিশনের কাছে আছে যে তারা নির্বাচন যে কোনো দিনই হোক বা যে কোনো মুহূর্তে হোক তারা কিন্তু নির্বাচন করতে পারবে, এমনটাই কিন্তু বরাবরই প্রধান নির্বাচন কমিশনার জানাচ্ছেন। সাংবাদিকদের সাথে যখনই কথা হয় তখনই কিন্তু তিনি বারবারই একই কথা বলেন যে তারা বদ্ধপরিকর এই একটি জাতিকে সুষ্ঠু নির্বাচন দিতে। তো আজকেও যেহেতু আজকে সাংবাদিকদেরই একটি প্রোগ্রাম ছিল, সেখানে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার গেস্ট হিসেবে অতিথি হিসেবে ছিলেন, তখন কিন্তু সেম কথাগুলো আবারও তারা বলেছেন। ধন্যবাদ নূপুর মাহমুদ আপনাকে। সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ 25 জনের কারো নামে কোনো লকার পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদক পরিচালক সাইমুজ্জামান। বিকেলে বাংলাদেশ ব্যাংকের সামনে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। সাইমুজ্জামান বলেন, বাংলাদেশ ব্যাংকের যেসব কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে তাদের মধ্য থেকে সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ 25 জনের একটি তালিকা নিয়ে আসে দুদক সদস্যরা। তবে এসব কর্মকর্তার কারো লকার খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের আরও 272 জন কর্মকর্তার লকার আছে, সেখান থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে পর্যায়ক্রমে তাদের লকার পরীক্ষা করা হবে। এর আগে গত 26শে জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকার তল্লাশি করে প্রায় 5 কোটি টাকা সম্পদের সন্ধান পায়। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় 25 জন ব্যক্তির
নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি। দুদকের বাংলাদেশ ব্যাংকের লকার তল্লাশি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন ডেপুটি চিফ রিপোর্টার মোস্তফা মাহবুব। মাহবুব, ব্যাংকের লকার তো ব্যক্তিগত জিনিস, এগুলো কেন তল্লাশির প্রয়োজন পড়লো? ইশরাত, মূলত আসলে দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে আপনি কিছুক্ষণ আগেই যেমনটা জানাচ্ছিলেন যে শীতাংশু কুমার চৌধুরী বা শীতাংশু এসকে সুর চৌধুরী নামে যিনি আসলে পরিচিত, তার দুর্নীতি বা তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কিন্তু সেই সূত্র ধরেই দেখা গেল যে কেন্দ্রীয় ব্যাংকে তার যে লকার ছিল সেই লকার থেকে কিন্তু প্রায় 5 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়। তারই ধারাবাহিকতায় আসলে এই বিগত সরকারের সময় যে সমস্ত ব্যাংকে অনিয়ম হয়েছিল এবং সেই ব্যাংকের অনিয়ম খতিয়ে দেখার ক্ষেত্রে যে সমস্ত কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা জড়িত ছিলেন এবং যাদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ জমা পড়েছিল সেই তালিকা ধরেই কিন্তু আসলে এই কেন্দ্রীয় ব্যাংকে তাদের যে লকার সেখানে কোনো সম্পদ বা কোনো দলিল দস্তাবেজ আছে কিনা সেটি খতিয়ে দেখার জন্যই কিন্তু এই লকারগুলো দেখার প্রয়োজনীয়তা ছিল বলে আমরা জানতে পেরেছি। আজকের অনুসন্ধান তো দুদক লকার পায়নি, যে 25টা লকার খুঁজতে গিয়েছিল সেগুলো পায়নি। এক্ষেত্রে তদন্ত এখন তাহলে কোন দিকে যাবে? ইশাত, প্রথমে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে 300টি লকার এখানে আছে, কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের জন্য কিন্তু এই লকার সুবিধাটি রয়েছে, যেটি বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের অধীনেই কিন্তু এই লকারগুলো আছে। মূলত এই সুবিধাটি একজন কর্মকর্তা 20 বছরের জন্য পান এবং বিনামূল্যে। এই আপনি জানেন যে আসলে বেসরকারি কোনো ব্যাংকে লকার যদি আপনি ব্যবহার করেন সেখানে কিন্তু নির্দিষ্ট পরিমাণে একটি অর্থ দিতে হয়, অর্থাৎ একটি চার্জ সেই ব্যাংকগুলো করে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা, বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য অনেকটা বিনামূল্যেই কিন্তু এই লকার সুবিধাগুলো দেওয়া হয়েছে, যেটি একজন কর্মকর্তা যখন থেকে এই লকারটি গ্রহণ করবেন তখন থেকে 20 বছর পর্যন্ত এই সুবিধাটি পাবেন। সেই ধারাবাহিকতাই কিন্তু আসলে এই লকারগুলো এখানে ছিল এবং সাবেক কর্মকর্তারাও কিন্তু এখানে এগুলো ব্যবহার করেছেন। তো যেটি হয়েছে যে আব্দুর রউফ তালুকদার সহ যে 25 জন কর্মকর্তার কথা বলা হচ্ছে, তাদের যে তালিকা সেই তালিকা অনুযায়ী কিন্তু আসলে আজকে দুদক এসেছিল বা দুদকের যে তদন্ত দল সেটি এসেছিল। তো সেই তদন্ত প্রক্রিয়া আসলে এটি তো একটি প্রক্রিয়া মাত্র, নিশ্চয়ই আসলে তাদের কাছে যে তথ্য আছে তাদের দেয়া তথ্য এবং যে সমস্ত তথ্য দুদকের কাছে জমা আছে সেই অনুযায়ী হয়তো অন্য কোথাও তাদের সম্পদ আছে কিনা সেগুলো হয়তো দুদক খতিয়ে দেখবে পরে। একটা ব্যাপার, যতদূর জানি যে লকারগুলো খুব বেশি বড় হয় না, সেখানে কি পরিমাণ সম্পদ রাখা আসলে সম্ভব? এটি আসলে নির্ভর করে ইরশাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা সারাদিনই যেমনটা সংবাদে বললাম যে প্রায় 5 কোটি টাকার মতো সম্পদ কিন্তু এই লকারে এসকে সুর চৌধুরী রেখেছিলেন। কিন্তু আপনি যদি দেখেন সেই সম্পদটি আসলে কিভাবে ছিল, সেটি কিন্তু ধরেন ইউরো হিসেবে ছিল 55,000 ইউরো এবং একই সাথে ডলার হিসেবে ছিল 1,69,300 মার্কিন ডলার এবং প্রায় 1 কেজির মতো স্বর্ণালঙ্কার সেখানে ছিল বা 86 ভরি। সেটিকে যদি আপনি দেখেন সেটি কিন্তু খুব আকারে কিন্তু খুব বেশি বড় নয়, কিন্তু মূল্যে কিন্তু 5 কোটি টাকার উপরে। কিন্তু এর বিপরীতে যদি 5 কোটি টাকাকে আপনি কল্পনা করেন, সেটি যদি 1000 টাকা, যেটি সর্বোচ্চ নোট বাংলাদেশের, সেই নোটেও হয়, সেটি কিন্তু অনেক বড় একটি অঙ্ক। সেক্ষেত্রে আসলে এই লকারগুলোতে সম্পদ কি হিসেবে লুকিয়ে রাখা আছে সেটি একটি বড় বিষয়। এটি যদি স্বর্ণালঙ্কার রাখা হয় অথবা ডায়মন্ড রাখা হয় বা মানে এইরকম অনেক মূল্যবান যন্ত্র রাখা হলে আসলে অনেক কিছুই কিন্তু এখন এখানে রাখা সম্ভব। বাবু, কেন্দ্রীয় ব্যাংকের কর্তারা কি অন্য ব্যাংকে তাদের বলছিলেন যে আপনি যে খুব মোটামুটি বিনামূল্যে এই সুবিধাটা পান, অন্য ব্যাংকেও কি তারা এই লকারের সুবিধাটা পান কিনা? সেটি কিন্তু রাখার সুযোগ আছে, কারণ একজন গ্রাহক হিসেবে আপনি যে কোনো ব্যাংকেই রাখতে পারেন। সেটি কেন্দ্রীয় ব্যাংকের যিনি কর্মকর্তা তিনিও কিন্তু অন্য ব্যাংকের গ্রাহক। সেই গ্রাহক হিসেবে যে কোনো ব্যাংকেই, বেসরকারি ব্যাংকে বা সরকারি ব্যাংকে বা যারা লকার সুবিধা দেন সেই সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু লকার ভাড়া নিয়ে তাদের সম্পদ রাখার সুযোগ আছে। ধন্যবাদ মোস্তফা মাহমুদ। আমাদের সাথে বইমেলা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার মেহেরমণি। মেহেরমণি, আজকে তো বইমেলার 9ম দিন, বই বিক্রি নিয়ে প্রকাশকরা কতটা সন্তুষ্ট এইটা একটা
একটা ব্যাপার জানতে চাই, আরেকটা ব্যাপার জানতে চাই যে তরুণদের বই কতটা সমাদৃত হচ্ছে এবারের বইমেলায়? ইসরাত, আপনি ঠিকই বললেন যে নবম দিন আজকে বইমেলার, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে এই জায়গাটিতে আছি। আপনার মাধ্যমে দর্শক এবং পাঠক যারা, তাদেরকে বলতে চাই যে আপনি যদি একজন বিশ্বস্ত বন্ধু খুঁজতে চান, পেতে চান, তাহলে বইকে বেছে নিন। কেননা মার্কিন সাহিত্যিক ও সাংবাদিক বলে আর্নেস্ট মিলার হেমিংওয়ে, তার মতে যে একজন বিশ্বস্ত বন্ধু যদি খুঁজে পেতে চান তাহলে একটি বই কিনুন। এবং আজকে যে আমরা নবম দিনে এসেছি বইমেলায়, যে বইমেলায় যে মানুষের যে উপস্থিতি, আপনি নিশ্চয়ই উপস্থিতি দেখেই বুঝতে পারছেন যে মানুষের আগ্রহ আছে এখনো। আমরা এমন একটি সময়ে বাস করছি যখন ডিজিটাল মাধ্যমে আপনি যে কোনো বই, অধিকাংশ বই এবং দুষ্প্রাপ্য বই আপনি খুঁজে পেতে পারেন অনলাইনে। সেখানে ছাপার অক্ষরে এই যে বইটার আগ্রহ এবং বইয়ের প্রতি মানুষের যে আগ্রহ, এই মানুষের উপস্থিতি দেখেই আসলে বলা যাচ্ছে। এখানে একজন বই কিনেছেন, আমি তার কাছে জানতে চাবো যে আপনি আসলে, এখন তো সবকিছু অনলাইনেই পাওয়া যায়, আপনি পিডিএফে পড়তে পারেন, তারপরেও বই কিনতে আসেন কেন? আপনার ছাপার অক্ষরে বইয়ের প্রতি কেন মানুষের এখনো আগ্রহ, মানে আগ্রহের জায়গাটা অনেক বেশি দেখছি? যেটা ছোটবেলার অভ্যাস, আমরা তো ছোটবেলায় পিডিএফ ছিল না, তো যেখানে অভ্যস্ত হয়ে গেছি ওটা থেকে বেরোতে পারিনি, এটাই আমার কারণ। সাথে কথা বলি যে বিক্রি কেমন হলো। আচ্ছা, এ পর্যন্ত আপনার নানা পরিস্থিতি রয়েছে, তার মধ্যেও গত বছরের তুলনা আমরা দেখছি, এখন তো একজন বিক্রেতা আমাদের জানাচ্ছিলেন যে মেলায় বেচে বিক্রি এখন ভালো। আজকে নবম দিন পর্যন্ত মেলায় 600-650 বেশি নতুন বই প্রকাশিত হয়েছে এবং আজকে পর্যন্ত। ধন্যবাদ মেহেরবানি। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।